রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনী। আজকে গল্পের তৃতীয় পর্ব। উমাপদ ভূপতিকে তাহার কাগজের সঙ্গে অন্য 5 রকম উপহার দিবার কথা বুঝাইতেছিল। উপহারে যে কি করিয়া লোকসান কাটাইয়া লাভ হইতে পারে তাহা ভূপতি কিছুতেই বুঝিতে পারিতেছিল না। চারু একবার ঘরের মধ্যে প্রবেশ করিয়াই উমাপদকে দেখিয়া চলিয়া গেল। আবার কিছুক্ষণ ঘুরিয়া ফিরিয়া ঘরে আসিয়া দেখিল দুইজনে হিসাব লইয়া তর্কে প্রবৃত্ত। উমাপদ চারুর অধৈর্য দেখিয়া কোনো ছুতা করিয়া বাহির হইয়া গেল। ভূপতি হিসেব লইয়া মাথা ঘুরাইতে লাগিল। চারু ঘরে ঢুকিয়া বলিল, এখনো বুঝি তোমার কাজ শেষ হলো না? দিনরাত ওই একখানা কাগজ নিয়ে যে তোমার কি করে কাটে আমি তাই ভাবি। ভূপতি হিসেব সরাইয়া রাখিয়া একটুখানি হাসিল। মনে মনে ভাবিল, বাস্তবিক চারুর প্রতি আমি মনোযোগ দিবার সময়ই পাই না, বড় অন্যায়। ও বেচারার পক্ষে সময় কাটাইবার কিছুই নাই। ভূপতি স্নেহপূর্ণ স্বরে কহিল, আজ যে তোমার পড়া নেই? মাস্টারটি বুঝি পালিয়েছে? তোমার পাঠশালায় সব উল্টো নিয়ম। ছাত্রীটি পুঁথিপত্র নিয়ে প্রস্তুত, মাস্টার পলাতক। আজকাল অমল তোমাকে আগেকার মতো নিয়মিত পড়ায় বলে তো বোধ হয় না। চারু কহিল, আমাকে পড়িয়ে অমলের সময় নষ্ট করা কি উচিত? অমলকে তুমি বুঝি একজন সামান্য প্রাইভেট টিউটর পেয়েছ? ভূপতি চারুর কটিদেশ ধরিয়া কাছে টানিয়া কহিল, এটা কি সামান্য প্রাইভেট টিউটারই হলো? তোমার মতো বৌঠানকে যদি পড়াতে পেতুম তাহলে। চারু, ইস ইস, তুমি আর বলো না, স্বামী হয়েই রক্ষে নেই আর আরও কিছু। ভূপতি ঈষৎ একটু আহত হইয়া কহিল, আচ্ছা, কাল থেকে আমি নিশ্চয়ই তোমাকে পড়াবো। তোমার বইগুলো আনো দেখি, কি তুমি পড়ো একবার দেখে নি। চারু কহিল, ঢের হয়েছে, তোমার আর পড়াতে হবে না। এখনকার মতো তোমার খবরের কাগজের হিসেবটা একটু রাখবে? এখন আর কোনো দিকে মন দিতে পারবে কিনা বলো? ভূপতি কহিল, নিশ্চয়ই পারবো। এখন তুমি আমার মনকে যেদিকে ফেরাতে চাও সেই দিকেই ফিরবে। চারু কহিল, আচ্ছা বেশ, তাহলে অমলের এই লেখাটা একবার পড়ে দেখো কেমন চমৎকার হয়েছে। সম্পাদক অমলকে লিখেছে। এই লেখা পড়ে নবগোপাল বাবু তাকে বাংলার রাজকীর নাম দিয়েছে। শুনিয়া ভূপতি কিছু সংকুচিতভাবে কাগজখানা হাতে করিয়া লইল। খুলিয়া দেখিল লেখাটির নাম আষাঢ়ের চাঁদ। গত 2 সপ্তাহ ধরিয়া ভূপতি ভারত গভর্নমেন্টের বাজেট সমালোচনা লইয়া বড় বড় অঙ্কপাত করিতেছিল। সেই সকল অঙ্ক বহুপদ কীটের মতো তাহার মস্তিষ্কে নানা বিবরের মধ্যে সঞ্চারণ করিয়া ফিরিতেছিল। এমন সময় হঠাৎ বাংলা ভাষায় আষাঢ়ের চাঁদ প্রবন্ধ আগাগোড়া পড়িবার জন্য তাহার মন প্রস্তুত ছিল না। প্রবন্ধটিও নিতান্ত ছোট নহে। লেখাটা এই রূপে শুরু হইয়াছে, আজ কেন আষাঢ়ের চাঁদ সারা রাত মেঘের মধ্যে এমন করিয়া লুকাইয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সেইটি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঢাকিবার স্থান নাই। ফাল্গুন মাসে যখন আকাশের একটি কোণেও মুষ্টি পরিমাণ মেঘ ছিল না, তখন তো জগতের চক্ষের সম্মুখে সে নীলজ্জের মতো উন্মুক্ত আকাশে আপনাকে প্রকাশ করিয়াছিল। আর আজ তাহার সেই ঢলঢল হাসিখানি শিশুর স্বপ্নের মতো, প্রিয়া স্মৃতির মতো, সুরেশ্বরী শচীর অলোক বিলম্বিত মুক্তার মালার মতো। ভূপতি মাথা চুলকাইয়া কহিল, বেশ লিখেছে, কিন্তু আমাকে কেন? এসব কবিত্ব কি আমি বুঝি? চারু সংকুচিত হইয়া ভূপতির হাত হইতে কাগজখানা কাড়িয়া লইয়া কহিল, তুমি তবে কি বোঝো? ভূপতি কহিল, আমি সংসারের লোক, আমি মানুষ বুঝি। চারু কহিল, মানুষের কথা বুঝি সাহিত্যের মধ্যে লেখে না? ভূপতি কহিল, ভুল লেখে। তাছাড়া মানুষ যখন সশরীরে বর্তমান তখন বানানো কথার মধ্যে তাকে খুঁজে বেড়াবার দরকার।
বলিয়া চারুলতার চিবুক ধরিয়া কহিল, এই যেমন আমি তোমাকে বুঝি, কিন্তু সেজন্য কি মেঘনাদ বধ, কবি কঙ্কন চণ্ডী আগাগোড়া পড়ার দরকার আছে? ভূপতি কাব্য বোঝে না বলিয়া অহংকার করিত, তবু অমলের লেখা ভালো করিয়া না পড়িয়াও তাহার প্রতি মনে মনে ভূপতির একটা শ্রদ্ধা ছিল। ভূপতি ভাবিত বলিবার কথা কিছুই নাই, অথচ এত কথা অনর্গল বানাইয়া বলার সে তো আমি মাথা কুটিয়া মরিলেও পারিতাম না। অমলের পেটে যে এত ক্ষমতা ছিল তাহা কে জানিত। ভূপতি নিজের অসভ্যতা অস্বীকার করিত, কিন্তু সাহিত্যের প্রতি তাহার কৃপণতা ছিল না। দরিদ্র লেখক তাহাকে ধরিয়া পড়িলে বই ছাপাইবার খরচ ভূপতি দিত, কেবল বিশেষ করিয়া বলিয়া দিত আমাকে যেন উৎসর্গ করা না হয়। বাংলা ছোট বড় সমস্ত সাপ্তাহিক এবং মাসিক পত্র, খ্যাত অখ্যাত, পাঠ্য অপাঠ্য সমস্ত বই সে কিনিত। বলিত, একে পড়ি না, তারপরে যদি না কিনি তবে পাপও করিব, প্রায়শ্চিত্ত হইবে না। পড়িত না বলিয়াই মন্দ বইয়ের প্রতি তাহার লেশমাত্র বিদ্বেষ ছিল না। সেই জন্য তাহার বাংলা লাইব্রেরি গ্রন্থে পরিপূর্ণ ছিল। অমল ভূপতির ইংরাজি প্রুফ সংশোধন কার্যে সাহায্য করিত। কোনো একটা কাপির দুর্বোধ্য হস্তাক্ষর দেখাইয়া লইবার জন্য সে একতারা কাগজপত্র লইয়া ঘরে ঢুকিল। ভূপতি হাসিয়া কহিল, অমল, তুমি আষাঢ়ের চাঁদ আর ভাদ্র মাসের পাকা তালের উপর যত খুশি লেখো, আমি তাতে কোনো আপত্তি করিনি। আমি কারুর স্বাধীনতায় হাত দিতে চাইনি, কিন্তু আমার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ? সেগুলো আমাকে না পড়িয়ে ছাড়বেন না। তোমার বৌঠানের কি অত্যাচার? অমল হাসিয়া কহিল, তাই তো বৌঠান, আমার লেখাগুলো নিয়ে তুমি যে দাদাকে জুলুম করবার উপায় বার করবে এমন জানলে আমি লিখতুম না। সাহিত্য রসে বিমুখ ভূপতির কাছে আনিয়া তাহার অত্যন্ত দরদের লেখাগুলিকে অপদস্থ করাতে অমল মনে মনে চারুর উপর রাগ করিল, এবং চারু তৎক্ষণাৎ তাহা বুঝিতে পারিয়া বেদনা পাইল। কথাটাকে অন্যদিকে লইয়া যাইবার জন্য ভূপতিকে কহিল, তোমার ভাইটির একটি বিয়ে দিয়ে দাও দেখি, তাহলে আর লেখার উপদ্রব সহ্য করতে হবে না। ভূপতি কহিল, এখনকার ছেলেরা আমাদের মতো নির্বোধ নয়, তাদের যত কবিত্ব লেখায়, কাজের বেলায় শেয়ানা। কই, তোমার দেওরকে তো বিয়ে করতে রাজি করাতে পারলে না? চারু চলিয়া গেলে ভূপতি অমলকে কহিল, অমল, আমাকে এই কাগজের হাঙ্গামে থাকতে হয়। চারু বেচারা বড় একলা পড়েছে, কোনো কাজকর্ম নেই। মাঝে মাঝে আমার এই লেখবার ঘরে উঁকি মেরে চলে যায়। কি করব বলো? তুমি অমল ওকে একটু পড়াশুনোয় নিযুক্ত রাখতে পারলে ভালো হয়। মাঝে মাঝে চারুকে যদি ইংরাজি কাব্য থেকে তর্জমা করে শোনাও তাহলে ওর উপকারও হয়, ভালোও লাগে। চারুর সাহিত্যে বেশ রুচি আছে। অমল কহিল, তা আছে, বৌঠান যদি আরও একটু পড়াশুনো করেন তাহলে আমার বিশ্বাস উনি নিজে বেশ ভালো লিখতে পারবেন। ভূপতি হাসিয়া কহিল, ততটা আশা করিনি, কিন্তু চারু বাংলা লেখার ভালো মন্দ আমার চেয়ে ঢের বুঝতে পারে। অমল কহিল, ওর কল্পনা শক্তি বেশ আছে, স্ত্রীলোকের মধ্যে এমন দেখা যায় না। ভূপতি কইল, পুরুষদের মধ্যেও কম দেখা যায়, তার সাক্ষী আমি। আচ্ছা, তুমি তোমার বউ ঠাকুরানকে যদি গড়ে তুলতে পারো আমি তোমাকে পারিতোষক দেব। অমল কহিল, কি দেবে শুনি? ভূপতি বলিল, তোমার বৌঠানের জুড়ি একটি খুঁজে পেতে এনে দেব। অমল কহিল, আবার তাকে নিয়ে পড়তে হবে? চিরজীবন কি গড়ে তুলতেই কাটাবো? দুই ভাই আজকালকার ছেলে, কোনো কথা তাহাদের মুখে বাঁধে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন
এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি, রাধে কৃষ্ণ।